আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে। দেখো, আমরা গতকালকে পড়ছিলাম হচ্ছে সাদারল্যান্ড হজল্যান্ড পলিগন ক্লিপিং অ্যালগরিদম, তাই না? তো ওখানে এটা পড়ার সময় আমরা বলছিলাম যে আমাদের এই অ্যালগরিদমের বা আমাদের এই পলিগন ক্লিপিং অ্যালগরিদমের কিছু লিমিটেশন আছে, যে লিমিটেশন গুলো আসলে আমাদের অন্য আরেকটা অ্যালগরিদম দিয়ে ওভারকাম করা হয়েছে, বা তার থেকে আসলে এটার থেকে বেটার রেজাল্ট পাওয়া যায় কিছু কিছু কেসে। তো আজকে আমরা ওই নতুন অ্যালগরিদমটা যেটা দেখবো সেটা হচ্ছে ওয়েলার এথারটন পলিগন ক্লিপিং অ্যালগরিদম। ঠিক আছে? তো দেখো, যখন আমি এই যে এই সাদারল্যান্ড হজল্যান্ড আমরা করছিলাম, করার পরে কি দেখো, যে আমাদের পলিগনটা ছিল হচ্ছে যে ABCDEA, তাই না? তো আমরা এটা একদম ক্লিক করার পরে চারটা উইন্ডোর চার সাইডে ক্লিক করার পরে দেখো আমাদের এই যে এক্সট্রা উইন্ডোর যে লাইন গুলো বলছিলাম গতকালকেই, যে যেমন এখানে আছে কি ই প্রাইম থেকে এ প্রাইম, উইন্ডোর এই লাইনটা, তারপরে যেমন বি প্রাইম থেকে সি প্রাইম, এই এক্সট্রা করে করে এই লাইন গুলো বা এই এজ গুলো আমাদের এই অ্যালগোরিদম আসলে কাউন্ট করে। কিন্তু আমরা যদি এই যে নতুন যে অ্যালগোরিদমটা দেখবো, এখানে দেখলে আমরা দেখবো যে আসলে আমাদের ক্লিক করার পরে মাঝখানের এই এক্সট্রা লাইন গুলো সে হচ্ছে কি কাউন্ট করছে না। যেমন এই যে এখানে আমার যে পলিগনটা এখানে ধরো ড্র করা আছে, হ্যাঁ, একটা পলিগন এখানে ড্র করা আছে, এটা যদি আমি সাদারল্যান্ড হজল্যান্ড পলিগন ক্লিপিং দিয়ে যদি আমি অ্যাপ্লাই করে করতাম, তাহলে হয়তো কি জানো, এখানে হচ্ছে যেমন I4, V6, I3, I3 থেকে আবার I2, তারপরে V4, V3, I1, মানে এই মাঝখানের এই লাইনটা I2 এবং I3 এর মাঝখানে যে লাইনটা, এই যে এই পাশে এখানে আমি ড্র করছি, এই লাইনটাও আমার সাদারল্যান্ড হজল্যান্ড পলিগন ক্লিপিং অ্যালগরিদমে কনসিডার করা হতো। কিন্তু যখন আমরা দেখবো যে আমরা এটা হচ্ছে ওয়েলার অ্যাথারটন দিয়ে যখন আমরা এটা অ্যাপ্লাই করছি, করার পরে দেখবো যে এই মাঝখানের এই যে লাইনটা এটা আসলে আমাদের কনসিডারেশনের মধ্যে আসতেছে না, এক্সট্রা করে এটা আমার কাউন্ট করা লাগছে না। জাস্ট শুধু আমার উইন্ডোর মধ্যে যে পার্টটুকু আমার পলিগনের জন্য থাকতেছে, হ্যাঁ, সেটুকু আমরা ক্লিক করে নিচ্ছি, এক্সট্রা এই লাইনটা আমাদের কনসিডারেশনের মধ্যে আসছে না। বুঝা গেছে পার্থক্যটা, বা যে আমাদের যে কিছু লিমিটেশন ছিল এটা যে আমাদের ওভারকাম করছি, এটুকু বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা, আবার দেখো এই জিনিসটা বলা হয়েছে যে আমাদের সাদারল্যান্ড হজল্যান্ড তো হচ্ছে আমাদের কনভেক্স পলিগনের জন্য বেটার কাজ করতো, কিন্তু যখন পলিগনটা আমাদের নন কনভেক্স বা কনকেভ হবে, বা এই যে দেখো আমাদের ইন্টারনাল অ্যাঙ্গেলটা যখন 180 ডিগ্রি থেকে আমাদের বেশি হচ্ছে, তো এই যে তখন আসলে সাদারল্যান্ড হজল্যান্ডে আমাদের এই যে তোমাদের এই যে কিছু ড্যাগলিং এজ বা আমাদের এক্সট্রা পলিগন সে আসলে ইনক্লুড করে। তো তার জন্য আমাদের ওয়েলার অ্যাথারটনটা কি বেটার হচ্ছে রেজাল্ট দেয়। এখন আমরা দেখি যে আমাদের এই অ্যালগোরিদমটা আসলে কিভাবে কাজ করে। ঠিক আছে? তো এটা আসলে খুব সহজ একটা অ্যালগোরিদম। তো এখানে দেখো আমাদের যে উইন্ডোটা এখানে আমরা দিছি, উইন্ডো হচ্ছে কি C1, C2, C3, C4, হ্যাঁ, এটা আমাদের উইন্ডো। পরীক্ষায় যদি আমাদের এরকম করে কোনো কিছু যদি আমাদের মার্ক করা না থাকে, ঠিক আছে, আমরা নিজেদের মতন করে এখানে কি এটা হচ্ছে বসাই দিব। ঠিক আছে? দেখো আমাদের উইন্ডোটা আছে কি C1, C2, C3, C4, আর আমাদের পলিগনটা আছে কি V1, V2, V3, V4, V5, V6, হ্যাঁ, তারপর V6 থেকে আবার V1 এ গেছে একটা পলিগন আছে। এখন দেখো এই পলিগনটা আমার উইন্ডোর যেখানে যেখানে ইন্টারসেক্ট করছে, আমি সেই ইন্টারসেক্ট পয়েন্ট গুলাকে আগেই হচ্ছে মার্ক করে দিছি। সাদারল্যান্ড হজল্যান্ডে কিন্তু আমাদের এক একটা উইন্ডোর পার্সপেক্টিভে আমি যখন ক্লিক করছিলাম, তখন সেখানে যখন ইন্টারসেক্ট করছিল, তখন কিন্তু আমি এক একটা করে ওখানে আমি ডিফাইন করছিলাম। কিন্তু আমি ওয়েলার অ্যাথারটনে প্রথমেই দেখো আমার যেখানে যেখানে ইন্টারসেক্ট করছে, ইন্টারসেক্ট পয়েন্ট গুলোকে দেখো আমি যেমন প্রথম এখানে আমি এটাকে দিছি I1, সেকেন্ড এটা হচ্ছে I2, এটা হচ্ছে I3, এটা হচ্ছে I4, চারটা আমার ইন্টারসেক্ট পয়েন্ট আমরা এখানে মার্ক করছি। ঠিক আছে? করার পরে এরপর আমরা কি করব, এখানে দেখো আমরা এখানে দুই সাইডে দুইটা হচ্ছে কলাম দিছি, একটা হচ্ছে আমাদের কি সাবজেক্ট লিস্ট আর একটা হচ্ছে ক্লিক লিস্ট। তো সাবজেক্ট লিস্টে আমার কি থাকবে, সাবজেক্ট লিস্টে থাকবে এই যে দেখো আমার এখানে আমার পলিগনটার আমার যতগুলো ভার্টেক্স আছে এবং এই যে ইন্টারসেক্ট পয়েন্ট আছে, সবগুলো আমি এক সাইড থেকে কনসিডার করে মানে পর 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 বসাবো।
যেমন কি এখানে ধর আমি যদি V1 থেকে স্টার্ট করি পলিগনের, V1 থেকে আসতেছে কি আমার V2, V2 পরে আমার ইন্টারসেক্ট পয়েন্ট আসছে কি I1, তারপরে আসছে কি আমার V3, তারপরে আসছে V4, তারপরে যাচ্ছে আমার ইন্টারসেক্ট পয়েন্ট I2, তারপরে V5, I3, V6, I4। হচ্ছে আমরা মানে একদম V1 থেকে শুরু করে আমার মানে একদম ডিরেকশন ওয়াইজ ভার্টেক্স গুলো প্লাস আমার ইন্টারসেক্ট পয়েন্ট গুলো আমি দেখো এক নাগাড়ে মানে আমি ডিরেকশন অনুযায়ী পর হচ্ছে এখানে ইনক্লুড করছি। V1, V2, I1, V3 ওখানে যেভাবে আমাদের ডিরেকশনটা গেছে মানে আমাদের কিন্তু মানে সিকোয়েন্সটা যাতে কিন্তু আমাদের ঠিক থাকে, আমি এক সাইড থেকে শুরু করলে আমার সিকোয়েন্সটা যেন মেইনটেইন থাকে। দেখো এখানে একদম পরপর যেটার পরে যেটা আসছে ভার্টেক্স প্লাস আমার হচ্ছে ইন্টারসেক্ট পয়েন্ট গুলা, ঠিক আছে, সিকোয়েন্সটা আমরা মেইনটেইন করে এক সাইড থেকে ইনপুট করছি। বোঝা গেছে? এরপরে দেখো আমরা ক্লিপ লিস্টের মধ্যে কি করছি। ক্লিপ লিস্টের মধ্যে আমরা এই যে আমার উইন্ডো, আমি উইন্ডো থেকে শুরু করব। সাবজেক্ট লিস্টে কিন্তু আমরা পলিগনটা ম্যাম থেকে শুরু করছি। হ্যাঁ বলো। ম্যাম এখানে কোয়েশ্চেনে যদি রিডাকশন না দেওয়া থাকে তাহলে কি আমরা নিজেদের মতো দিয়ে নিব? হ্যাঁ প্রথম দিয়ে নিবা, দিয়ে নিবা, ঠিক আছে। আচ্ছা এখন দেখো ক্লিপ লিস্টে আমরা কি করব, এই যে আমার উইন্ডোর একটা সাইড থেকে আমি শুরু করব। উইন্ডোর প্লাস আমার এখানে ইন্টারসেক্ট পয়েন্ট গুলো আমরা কাউন্ট করব, ঠিক আছে। আগে ছিল কি আমাদের পলিগনের ভার্টেক্স প্লাস ইন্টারসেক্ট পয়েন্ট গুলো আমরা ডিরেকশন ওয়াইজ সিকোয়েন্স অনুযায়ী বসাইছি। এখন আমরা উইন্ডো থেকে তোমার উইন্ডোর পয়েন্ট গুলো এবং ইন্টারসেক্ট পয়েন্ট গুলো আমরা সিকোয়েন্স অনুযায়ী বসাবো। তো আমি যদি C1 থেকে শুরু করি, C1 এর পরে কি আসছে দেখো C1, তারপরে হচ্ছে কি আমার I4, I3, I2, I1, C2, C3, C4, তাই না? এই যে আমি এখান থেকে শুরু করে ইন্টারসেক্ট পয়েন্ট গুলা নিয়ে উইন্ডোর পয়েন্ট গুলো আমি ইনক্লুড করছি। দেখো এই যে C1 থেকে শুরু করে I4, I3, I2, I1, C2, C3, C4। আচ্ছা আসি। এখন আমাদের মেন অ্যালগোরিদম যেটা যেভাবে কাজটা আমাদের শুরু হবে, এই যে আমার সাবজেক্ট লিস্টটা আছে, সাবজেক্ট লিস্টের মধ্যে আমি খুঁজবো আমার প্রথম ইন্টারসেক্ট পয়েন্ট কোনটা, ঠিক আছে। প্রথম ইন্টারসেক্ট পয়েন্ট কোনটা, যে প্রথম ইন্টারসেক্ট পয়েন্ট থেকে আমার মনে করো ইটারেশনটা আমার শুরু হবে। প্রথম ইন্টারসেক্ট পয়েন্ট কোনটা, তাহলে দেখো এই যে আমার প্রথমে আছে V1, V2, এগুলো তো আমার পলিগনের ভার্টেক্স গুলা, এটা তো ইন্টারসেক্ট পয়েন্ট না। তো প্রথম ইন্টারসেক্ট পয়েন্ট হচ্ছে আমার কোনটা I1। তো দেখো I1 এ এখানে আমি হচ্ছে মার্ক করে রাখছি। মার্ক বা এটাকে আমি বুঝাচ্ছি যে এটা আমার হচ্ছে স্টার্টিং, আমার যে এখানে প্রথম যে আমার ইটারেশনটা হবে, হ্যাঁ আমার প্রথম পলিগনটা পাওয়ার জন্য সেটার স্টার্টিং পয়েন্টটা I1, ঠিক আছে। বা এখানে আমরা এভাবে মানে তীর চিহ্নতে লিখতে পারি যে এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্টটা। তো দেখো এখান থেকে আমার প্রথম হচ্ছে থেকে প্রথম ইন্টারসেক্ট পয়েন্ট থেকে আমার কি আমার শুরু হলো, আমার ইটারেশনটা শুরু হলো। এখন আমি খুঁজবো যে আমি এই I1 থেকে শুরু করে নিচের দিকে যাইতে যাইতে আমি নেক্সট ইন্টারসেক্ট পয়েন্ট আমি কতক্ষণ পর্যন্ত না পাই। হ্যাঁ দেখো আমি I1 এর পরে যাচ্ছি V3, এটা তো আমার ইন্টারসেক্ট পয়েন্ট না। তারপরে পাচ্ছি কি V4, এটাও আমার ইন্টারসেক্ট পয়েন্ট না। তারপরে পাচ্ছি কি I2, হ্যাঁ এটা আমার ইন্টারসেক্ট পয়েন্ট। দেখো এখান থেকে আমি স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে নেক্সট ইন্টারসেক্ট পয়েন্ট পাওয়া পর্যন্ত এখানে আসছি, তাই না। I2টা এখানে পাইছি। এখন এই যে সাবজেক্ট লিস্টের যে I2 আমি পাইলাম, আমি দেখবো এই I2টা আমার ক্লিপ লিস্টের কোথায় আছে, ঠিক আছে। এই I2টা আমার ক্লিপ লিস্টের কোথায় আছে, দেখো একদম সেভাবে আমি মার্ক করে দিলাম যে এই যে I2টা আমার ক্লিপ লিস্টের এখানে আছে। এখন এই I2 থেকে আমি এই যেখানে ধর আমার I2টা পাইছি, বাট আমার প্রথম ইন্টারসেক্ট পয়েন্ট কোনটা ছিল, I1 ছিল। তাহলে আমি ক্লিপ লিস্টে I2 থেকে আবার I1 এ আমি ব্যাক যাব। দেখো সেই I2 থেকে আবার আমি I1 যেটা প্রথম ইন্টারসেক্ট পয়েন্ট ছিল সেখানে আমি ফেরত আসছি। আসার পরে এই যে ফার্স্ট ইটারেশনে কিন্তু এখানে আমার এন্ড হয়ে গেল। তাহলে দেখো আমার স্টার্ট হয়েছিল কিন্তু I1 থেকে, আমি খুঁজছি নেক্সট আমার ইন্টারসেক্ট পয়েন্টটা কোথায় আছে, পাইছি I2। এই I2 আমার ক্লিক লিস্টে কোথায় আছে, এখানে আছে, ঠিক আছে। I2 পাওয়ার পর আবার দেখছি যে আমার প্রথম ইন্টারসেক্ট পয়েন্টটা ক্লিক লিস্টে কোথায় আছে, এই যে এখানে আসছে, পাইছি। দেন এখানে হচ্ছে আমি এই ইটারেশনটা ইন্ড করে দিলাম, বুঝছি এটুকু। ম্যাম ক্লিক লিস্টে I1টা যদি উপরে থাকতো তাহলে কি অ্যারোটা উপরের দিকে মানে উপরের দিকে যেত লাইনটা আসলে আমাদের মানে বসালে উপরের দিকে যাওয়ার কথা না, ঠিক আছে।
আমরা যদি সিকোয়েন্স অনুযায়ী মেনটেন করি এগুলো আসলে নিচের দিকেই আসার কথা। তারপরে যদি আসলে আসে সেগুলো হয়তো আমাদের কিছু ব্যতিক্রম ধর্মী কেস হয়তো হতে পারে, কিছু জি exception, ম্যাম। ঠিক আছে, বাট আমাদের এই সিকোয়েন্সটা যেন আমাদের ঠিক থাকে। তাহলে দেখো, তাহলে এটুকু আমরা তো বুঝছি সবাই নাকি যে এটা কিভাবে আসছে। ম্যাম ইন্টারসেক্ট পয়েন্ট গুলো কি আমাদের ওভারল্যাপ করতে পারে? যেমন হচ্ছে I2 তারপরে হচ্ছে I3 থাকলো তারপরে I1, তাহলে I4 এর জন্য তো আমাদের আর কি ওইটার জন্য বলতেছি I4 এর জন্য তো আমাদের I3 পর্যন্ত আসতেছে, আর আচ্ছা, মানে I2 এর জন্য I1 পর্যন্ত। I2 এর মাঝখানে যদি আমার I3 থাকে কিনা, হুম, 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 হুম। মানে এটাই তো বুঝাচ্ছ তাই না? জি ম্যাম। থাকতে পারে, এটা যদি আমার থাকতেই পারে। কিন্তু যদি দেখো এখানে তো আমরা দুইটা ইন্টারসেক্ট পয়েন্ট আসলে আমরা দেখতেছি যে একটা ইন্টারসেক্ট পয়েন্ট থেকে আমার নেক্সট ইন্টারসেক্ট পয়েন্ট কোনটা, তাই না? তো যদি আমি জি একটার ম্যাম। পরে যদি একটা পাই তাহলে ওইটা পর্যন্ত আমার যাইতে যদি আরেকটা ইন্টারসেক্ট বাধে তাহলে বাধতে পারে, ঠিক আছে? তখন আচ্ছা আমাদের আচ্ছা। পলিগনটা দেখতে হবে যে ক্লিক করলে হ্যাঁ দুইটা ইন্টারসেক্ট পয়েন্ট করে একটা আমাদের হচ্ছে একটা পলিগন হচ্ছে আমরা পাচ্ছি। হতে পারে এরকম, নাও হতে পারে। এগুলো মানে একটু মানে তোমার এক একটা পলিগনের আসলে শেপের উপর ডিপেন্ড করতেছে, বুঝছো? আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা যেটা হচ্ছে পাইছি, তাহলে আমাদের এখানে ইটা আমরা যে এই যে মার্ক করলাম আমাদের প্রথম ইটারেশনের ক্ষেত্রে I1 থেকে শুরু হচ্ছে V3, V4, I2, I1, ঠিক আছে? এই যে যে পয়েন্ট গুলো আমরা পাইছি, ঠিক আছে, এই যে পয়েন্ট গুলো I1, V3, V4, I2, I1, এটা যদি আমরা দেখি যে পলিগনে কোনটা ছিল, দেখো আমরা পাইছি হচ্ছে ওই থেকে I1 থেকে। আচ্ছা, এই যে I1, V3, V4, I2, I2 থেকে আবার কিন্তু এই যে I1, হ্যাঁ, I1, V3, V4, I2, I2 থেকে আবার চলে যাচ্ছে আমার I1। দ্যাট মিনস দেখো আমার যেখান থেকে আসলে স্টার্টটা হয়েছিল, এই যে আমার এই যে মনে করো মানে জিনিসটা অনেকটা এরকম ফার্স্ট টু লাস্ট আবার লাস্ট টু ফার্স্ট। হ্যাঁ, যেখান থেকে আমি শুরু করছিলাম ফার্স্ট থেকে লাস্টে আসলাম, আবার লাস্ট থেকে আমি সেই ফার্স্টে আবার ব্যাক যাচ্ছি, ঠিক আছে? তো দেখো এই I1 থেকে শুরু করে I2 তে আসছিলাম, আবার I2 থেকে আবার I1 এ ব্যাক যাচ্ছি। তো ওইটাকে যদি আমরা পলিগনটাকে এখন এই পলিগনটাকে যদি আমরা ড্র করি, তাহলে আমার প্রথম পলিগনটা হচ্ছে I1 থেকে V3, V3 থেকে V4, V4 থেকে I2, I2 থেকে আবার আমি দেখো I1 এ ফেরত যাচ্ছি। তাহলে এটা পাইলাম হচ্ছে আমি প্রথম একটা পলিগন, বা আমি হচ্ছে ক্লিক করার পরে ফার্স্ট একটা পলিগন এই যেটা পাইছি। এরপরে ঠিক সেম ভাবে আমি সাবজেক্ট লিস্টে আবার খুঁজবো যে আমার নেক্সট আবার ইন্টারসেক্ট পয়েন্টটা কোনটা, নেক্সট ইন্টারসেক্ট পয়েন্টটা কোনটা। তো দেখো নেক্সট ইন্টারসেক্ট পয়েন্ট আমরা পাইছি কোনটা, I3। I3 থেকে আমি দেখো আবার সেকেন্ড ইটারেশনটা শুরু করলাম, করার পরে আমি যাবো কোন পর্যন্ত, নেক্সট আর একটা ইন্টারসেক্ট পয়েন্ট আমি যতক্ষণ না পাই। তো দেখো I3 এর পরে পাইছি V6, V6 এর পরে পাইছি কি I4। হ্যাঁ, এটা আমার একটা ইন্টারসেক্ট পয়েন্ট। তো I4 আবার আমার আছে কোথায়, ক্লিক লিস্টে এই যে এখানে আছে। এখান থেকে আবার দেখবো যে আমার এই যে স্টার্ট করছিলাম কই থেকে, I3টা আমার ক্লিক লিস্টে কোথায় আছে। তো I3 তে এখানে এসে আমি সেকেন্ড ইটারেশনটা আবার এন্ড করে দিছি। তাহলে এটার জন্য আমরা পাইলাম কি কি, I3, V6, I4, I3। তাহলে এই যে দেখো I3, V6, I4, I4 থেকে আবার I3। তাহলে এই দুইটা পলিগন খেয়াল করলে দেখো আমার হচ্ছে এটার ক্ষেত্রে কি I2 থেকে আমি আবার চলে যাচ্ছিলাম I1 এ, আবার এটা হচ্ছে কি I4 থেকে আবার I3 তে শেষ হচ্ছে। আমি দুইটা আলাদা আলাদা পলিগন কিন্তু আমি মানে এখানে আমি রেজাল্ট হিসেবে পাচ্ছি। ফুল আমার এই পলিগনটাকে ক্লিক করার পরে আমি এই পোর্শনটা পাচ্ছি একটা পলিগন, আবার এই পোর্শনটা পাচ্ছি আরেকটা পলিগন। তাহলে দেখো এই মাঝখানের কিন্তু এই I3 থেকে I2 এটা কিন্তু আমাদের কাউন্ট হচ্ছে না। এই যে কোনো না তুমি যেটা তুমি জিজ্ঞেস করলে যে ম্যাডাম মাঝখানে যে আমার ইন্টারসেক্ট পয়েন্টটা আসলে আসবে কিনা, তাহলে এটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে তোমার এই যে ধরো তোমার যেখান থেকে শুরু হয়েছে আমরা একটা ইন্টারসেক্ট মাঝখানে পেয়ে আবার সেখানেই যে শেষ হচ্ছে, এর মাঝখানে কিন্তু আলাদা ইন্টারসেক্ট পয়েন্ট কিন্তু আসতেছে না। আসলে কি দেখো আমার তাহলে কিন্তু এই যে এই এজ বা এই লাইন গুলো কিন্তু আমার আসলে ইনক্লুড হয়ে যাইতো। কিন্তু এটাই তো আমাদের ওয়েনার অ্যাথারটনের আসলে ওভারকামের ইয়াটা, যে দেখো এই লাইনটা কিন্তু আমাদের সে কিন্তু ইনক্লুড করছে না। কিন্তু আমি যদি সাদারল্যান্ড হজল্যান্ডে করতাম তাহলে কিন্তু দেখবা যে এই লাইনটাও হচ্ছে আমার ওই ক্লিপিং এর মাঝখানে এটাও হচ্ছে আমার ইনক্লুড হয়ে যায়। কিন্তু ওয়েলার অ্যাথারটনে এই লাইনটা কিন্তু আমরা ইনক্লুডেড পাচ্ছি না, দুইটা আলাদা আলাদা পলিগন আমরা ক্লিক করার পরে পাচ্ছি, এবং এটাই তো আমাদের ইফিশিয়েন্ট,
তাই না? এটাই তো আমরা এফিশিয়েন্ট। আমরা এই ছবি দেখেও বুঝি যে আমি উইন্ডো থেকে যদি ক্লিক করি আমি এই অংশটুকু পাবো, এই অংশটুকু পাবো। তো মাঝখানের এই এক্সট্রা লাইনের তো দরকার নেই, এটা তো আমার উইন্ডোরই পার্ট। এটাকে আমি কেন ক্যালকুলেট করবো? তাহলে বোঝা গেছে জিনিসটা এমনি আমাদের অ্যালগরিদমটা কিভাবে কাজ করছে। জি ম্যাম। আচ্ছা, কারো কোনো কনফিউশন আছে কি? সহজ মানে জিনিসটা সহজ। আচ্ছা, তো দেখো আমাদের এই দুইটা অ্যালগরিদমই কিন্তু বেশ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই দুইটা কিন্তু ভালো করে দেখবা। মানে ধরাই যায় যে এখান থেকে আসলে ফাইনালে কোনো না কোনো একটা পলিগন দিয়ে মানে এখান থেকে কোনো একটা কোশ্চেন আসলে থাকবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা গেল। আর এখন আমরা নেক্সট আরেকটা টপিক একটু পড়বো, সেটা হচ্ছে এই যে স্লাইডটাকে আমরা পড়বো এটা সম্পূর্ণই হচ্ছে আমাদের থিওরিক্যাল একটা মানে চ্যাপ্টার আর কি। এখানে হচ্ছে আমাদের তোমার ইয়ার কোনোই নেই, ম্যাথমেটিক্যাল বা এই ধরনের কোনো নেই। একটু পড়ি, এখানে হচ্ছে এটা থেকে যেমন গতবার একটা 3 মার্কের একটা কোশ্চেন আসছিল। তো এই চ্যাপ্টারটা আর কি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আর কি প্রজেকশনের যে ব্যাপারটা এখানে আছে। আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে 3D ডিসপ্লে মেথড। তো 3D ডিসপ্লে মেথডের মধ্যে আমাদের কি কি আছে, তো এখানে আর কি আমাদের প্রজেকশনটা আজকে আমরা দেখবো। ডেপথ কিউইং বা এই সারফেস রেন্ডারিং গতবার হচ্ছে সিলেবাসে ছিল না, এই অংশটুকু বাদ দিয়ে দিয়েছিলাম। এখন এবার দিবে কিনা জানি না, যদি দেয় তোমাদেরকে পড়িয়ে দিব পরে। আমি তো প্রজেকশনটুকু দেখবো, ঠিক আছে। আচ্ছা মানে আচ্ছা দেখো, এখানে আসলে বলতেছে 3D ডিসপ্লে মেথডটা আসলে কি। ঠিক আছে, 3D ডিসপ্লে মেথড মানে 3D ডিসপ্লে মেথডটা কি? কোন একটা 3D অবজেক্টকে আমরা 3D এর মাধ্যমে যে দেখাই। ঠিক আছে, কোঅর্ডিনেট গুলো আমাদের 3D তে কি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস এর একটা যে কনসেপ্ট আছে। 3D দেখতে গেলে আমাদের ডেপথের একটা কনসেপ্ট আমাদের লাগে। তো এটা হচ্ছে গেল। এখানে দেখো 3D ডিসপ্লের কিছু টাইপস দেওয়া আছে, টাইপস গুলো একটু দেখবা। আচ্ছা, যেটা হচ্ছে এখানে আমাদের মেন ইয়াটা সেটা হচ্ছে প্রজেকশনের যে কনসেপ্ট। ঠিক আছে, এখন প্রজেকশনটা কি? প্রজেকশনটা আমি যদি তোমাদেরকে ইনফর্মালি যদি বোঝানোর জন্য বলি, সেটা হচ্ছে যে প্রজেকশন বলতে আসলে বোঝায়, মনে করো যে আমাদের রিয়েল লাইফের কোন একটা 3D অবজেক্টকে আমরা যখন সেটাকে আমরা 2D তে ড্র করি। হ্যাঁ, 2D তে ড্র করছি। সাপোজ মনে করো যে একটা আমার ডাস্টার আমার হাতে আছে, বা আমরা একটা মানুষ, আমরা তো রিয়েল লাইফে সেটা 3D তে আমাদের জিনিসটা আমরা ফিল করি। তো এই যে একটা ছবিকে যখন আমি ধরো দেখে দেখে 2D তে, সাপোজ পেন আমার পেপারে, পেপার তো কি আমার 2D না, পেপারে আমার আছে কি এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস। এখানে তো ইন রিয়েলিটি জেড এক্সিস এর কোনো নেই, কিন্তু আমরা ওই অবজেক্টটাকে 3D তে আঁকার জন্য কি করি, আমরা একটা ইমাজিনারি বা একটা জেড এক্সিস আমরা হচ্ছে ড্র করি। হ্যাঁ, কিন্তু এটা তো আসলে ওই পেপারে তো আমার 3D এর কনসেপ্ট আসলে ওখানে রিয়েলিটিটা আমরা ফিল করতে পারি না। পেপারটা তো আমার 2D, যেটা আছে কি একটা দৈর্ঘ্য আছে একটা প্রস্থ আছে, তাই না, এক্স এবং ওয়াই এক্সিস। কিন্তু আমরা একটা ইমাজিনারি জেড এক্সিস ড্র করে ওই 3D অবজেক্টটাকে আমরা ড্র করি। হ্যাঁ, তো এই যে যে আমরা একটা ধরো ইন রিয়েলিটিতে একটা 3D অবজেক্ট দেখে দেখে আমি যে 2D তে যে সেই ছবিটা আঁকতেছি বা আমি ওটাকে কনভার্ট করছি, এটাই আসলে প্রজেকশন। হ্যাঁ, তো এটা যদি তোমার ফর্মাল যদি ডেফিনেশন বলে, তাহলে এটাকে আসলে বলে যে মানে প্রজেকশন অ্যাকচুয়ালি ইউজ টু রিপ্রেজেন্ট এ 3D অবজেক্ট অন এ 2D প্লেন। একটা 3D অবজেক্টকে 2D প্লেনে আমি কিভাবে করতেছি, ট্রান্সফার করতেছি, এটাই আসলে আমাদের কি প্রজেকশন। ঠিক আছে, তো এই প্রজেকশনে আমাদের কিছু কনসেপ্ট আছে, যেমন হচ্ছে তোমার একটা আছে হচ্ছে তোমার মানে প্রজেকশন প্লেন। আমি আচ্ছা এটা পরে দেখা যাবে, এটা আমি তোমাদের পরে বলতেছি। আচ্ছা আচ্ছা, এখন দেখো প্রজেকশন আমাদের মেইনলি দুই ধরনের, একটা হচ্ছে পার্সপেক্টিভ প্রজেকশন, একটা হচ্ছে প্যারালাল প্রজেকশন। ঠিক আছে, পার্সপেক্টিভ এবং প্যারালাল। এখানে দেখো প্রজেকশনের টাইপস গুলো কোনটা আবার কত প্রকার ইন ডিটেইলসে এই টাইপস গুলো এখানে দেওয়া আছে। প্যারালাল প্রজেকশন, পার্সপেক্টিভ প্রজেকশন। পার্সপেক্টিভ প্রজেকশন আছে আবার তোমার 3 ধরনের, একটা হচ্ছে 1 পয়েন্ট, 2 পয়েন্ট, একটা হচ্ছে 3 পয়েন্ট। আবার প্যারালাল প্রজেকশন আছে হচ্ছে তোমার অর্থোগ্রাফিক এবং হচ্ছে অবলিকিউ। অবলিকিউ প্রজেকশন আছে আবার তোমার ক্যাভালিয়ার, ক্যাবিনেট। মানে এখানে ইন ডিটেলস এটা কত প্রকার কি কি একদম ওটার ডিটেলসটা দেখানো হয়েছে। যদিও আমাদের এই স্লাইডে প্রত্যেকটার ইয়াটা আসলে কনসেপ্টটা দেয়া নাই, তো যে কোনো যতটুকু দেওয়া আছে আমরা ততটুকুই পড়বো।
বা ইন ডিটেলস এটা আসলে কিভাবে হচ্ছে প্রত্যেকটার যে খুব ডিটেলস আমাদের জানা লাগবে এরকম না, বাট আমাদের কনসেপ্টটা আমাদের একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তবে এই ক্লাসটা যদি আমি তোমাদের একটু সরাসরি সামনাসামনি নিতে পারতাম, হয়তো মানে একটা অবজেক্টের অ্যাঙ্গেল গুলো কিভাবে হচ্ছে একটু সরাসরি দেখালে আসলে জিনিসটা বোঝা যেত। আর তারপরে যতটুকু সম্ভব অনলাইন ক্লাসে বলি, মানে তোমরা একটু আর কি ধরার আর কি ট্রাই করো। আচ্ছা, প্রথমে দেখি হচ্ছে তোমার পার্সপেক্টিভ প্রজেকশনটা কি। ঠিক আছে, পার্সপেক্টিভ প্রজেকশনটা কি আসলে এখানে বলতেছে যে if the center of the projection is located at a finite point in 3D space then it will perspective projection। ঠিক আছে, সহজ কথায় আমি যদি বলি এই পার্সপেক্টিভ প্রজেকশনে তোমার ড্র করার পরে যদি সেই প্রজেকশন লাইন গুলো একটা বিন্দুতে কেন্দ্রীভূত হয় সেটাকে আমরা বলি পার্সপেক্টিভ প্রজেকশন। এখন প্রজেকশন কি বা পার্সপেক্টিভ প্রজেকশন কি এটা ড্রয়িং দেখলে আমরা ক্লিয়ারলি বুঝবো। এখন তোমরা একটা এই বলো, যখন আমরা ইন্টারমিডিয়েটে ছিলাম আমাদের ওই যে একটা চ্যাপ্টার ছিল ওই যে তোমার আলোর প্রতিসরণ প্রতিফলন, তারপরে যে আমরা লেন্সের ছবি ড্র করতাম না, মনে আছে কি যখন ইন্টারমিডিয়েটে ছিলাম, মনে আছে? জি ম্যাম। জি ম্যাম, মনে করছেন। তো ওইটাই ওই যে আমাদের মানে ওখানে 6 টাইপস এর ওই যে আমাদের দর্পণের প্রতিবিম্ব বা প্রতিসরণ প্রতিফলন কিভাবে হয় 6 টাইপস এর আমাদের এই ছিল। তো যে একটা ড্রয়িং এর ক্ষেত্রে মনে আছে যে আমার দর্পণ থেকে আলোগুলো প্রতিফলিত হয়ে আমাদের চোখের একটা বিন্দু বা আমাদের লেন্সে আমাদের চোখে এসে যে কেন্দ্রীভূত হয়, তখন হচ্ছে আমরা ওই জিনিসটাকে আমরা দেখতে পারি, তাই না? মানে আমার দর্পণ থেকে প্রতিবিম্ব গুলো লাইট গুলো এসে এসে আমার চোখে একটা বিন্দুতে কেন্দ্রীভূত হচ্ছে, তখন হচ্ছে ওই বস্তুটা আমরা দেখতে পারি। তো এই পার্সপেক্টিভ প্রজেকশনের কনসেপ্টটা ধরে নাও একদম সেম টু সেম ওরকম। ঠিক আছে, যে আমি যেই অবজেক্টটা দেখছি সেইটা থেকে সেই লাইন গুলো মানে একটা জায়গায় এসে মানে যেখান থেকে দেখছি সেই অবজারভারের সেখানে এসে একটা বিন্দুতে এসে কেন্দ্রীভূত হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পার্সপেক্টিভ প্রজেকশন। এবং পার্সপেক্টিভ প্রজেকশনে দেখো আহ আমাদের যেটা আমরা যে দেখি এই ইমেজটা খুবই রিয়েলিস্টিক মনে হয়, খুবই রিয়েলিস্টিক। ঠিক আছে, এবং আমাদের আচ্ছা এখানে আরো যাই, এই যে দেখো ধরো এটার ক্ষেত্রে এই যে যে আমরা লাইনটা যে চতুর্ভুজ দেখছি এটা হচ্ছে আমাদের প্রজেকশন প্লেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রজেকশন প্লেন এ বি, এটা হচ্ছে মনে করো আমাদের এক অবজেক্টটা। ঠিক আছে, এরপর এখান থেকে এই যে যে লাইন গুলো আসতেছে এইগুলোকে আমরা বলতে পারি প্রজেকশন লাইন অথবা প্রজেক্টর। ঠিক আছে, প্রজেকশন লাইন অথবা প্রজেক্টর। এখন এই যে যেই বিন্দুতে এসে মিলিত হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে মনে করো অবজারভার, মানে আমি যেখান থেকে দেখছি এটা হতে পারে আমার আই, হতে পারে আমার ক্যামেরা। তো এটা হচ্ছে আমার অবজারভার। তো এই যে আমার অবজেক্ট থেকে প্রজেকশন লাইন বা তোমার হচ্ছে প্রজেক্টর গুলো আমার প্রজেকশন প্লেনের ভেতর দিয়ে একটা বিন্দুতে এসে যখন কেন্দ্রীভূত হচ্ছে একটা ফ্লাইট পয়েন্টে, একটা ফ্লাইট পয়েন্টে যখন কেন্দ্রীভূত হচ্ছে তখন এটাকে বলছি আমরা পার্সপেক্টিভ প্রজেকশন। ঠিক আছে, পার্সপেক্টিভ প্রজেকশন। আচ্ছা, এই যে দেখো পার্সপেক্টিভ প্রজেকশন এই ছবিটা দেখো, এই ছবিটা দেখলে আরো একটু ক্লিয়ার হবে। এই যে আমাদের অবজেক্টটা আছে, অবজেক্ট থেকে আমার হচ্ছে প্রজেকশন লাইন গুলো, ঠিক আছে, ওই যে যেমন আমাদের দর্পণ থেকে কি এই যে এইভাবে প্রত্যেকটা এই থেকে আমাদের আলোগুলো প্রতিফলিত হেসে আমাদের চোখে কেন্দ্রীভূত হইতো। তো এখান থেকেও আমার ওই অবজেক্ট থেকে কি তার বিন্দুগুলো বা প্রজেকশন লাইন গুলো এসে একটা বিন্দুতে আমাদের মিলিত হচ্ছে। ঠিক আছে, তো দেখো এই পার্সপেক্টিভ প্রজেকশনের একটা রিয়েল লাইফ উদাহরণ কি আমাদের হচ্ছে রেল লাইন। তুমি একটা রেল লাইনে ধরো দাঁড়ায় আছো, তুমি দূর থেকে একটা রেল লাইন দেখছো, তাই না? তো এই যে দূর থেকে তুমি রেল লাইনটা দেখছো, কাছ থেকে তোমার রেল লাইনটা তোমার যতটা চওড়া মনে হবে, কিন্তু যত দূর যাবে মনে হবে রেল লাইনটা তোমার সংকুচিত হতে 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 একবার একটা জায়গায় একদম মিশে গেছে, তাই না? যত দূরের দিকে তাকাবা এরকম কি মনে হয় না? তোমরা দাঁড়ায় দেখছো না? জি ম্যাম। হ্যাঁ, তাহলে এই যে ধরো আমরা রেল লাইনে দাঁড়িয়ে যখন দেখতেছি যে যত দূরে আমার চোখ যাচ্ছে মনে হয় যে রেল লাইনটা সামনে যাইতে 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 ওই একটা পয়েন্টে মিলিত হয়ে গেছে। তো এই যে এই টাইপস এর যে ভিউটা এটা হচ্ছে আমাদের পার্সপেক্টিভ প্রজেকশন। ঠিক আছে, পার্সপেক্টিভ প্রজেকশন যে সেটা যে আসলে একটা বিন্দুতে কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে। তো এই পার্সপেক্টিভ প্রজেকশন গুলোর কিছু বৈশিষ্ট্য কি, এটার হচ্ছে লুকসটা খুবই রিয়েলিস্টিক লাগে, কিন্তু সাইজটা আসলে আমাদের এখানে ভ্যারি করে ডিস্টেন্সের সাথে। যেমন তুমি রেল লাইনে যেখানে তুমি দাঁড়ায় আছো
সেই দাঁড়ানো জায়গাটা মনে হচ্ছে রেল লাইনটা অনেকটা চওড়া, কিন্তু যত তোমার ডিস্টেন্স বাড়ছে, যত সামনে যাচ্ছে মনে হচ্ছে রেল লাইনটা একদম চিকন হতে 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 একবার একটা জায়গায় গিয়ে মিলিত হচ্ছে। তার মানে যে আমার ডিস্টেন্সের সাথে কিন্তু আমার সাইজটা কমতে থাকছে। তো দেখো এখানে বলছে সাইজ ভ্যারিজ ইনভার্সলি উইথ ডিস্টেন্স, মানে আমার দূরত্বের সাথে সাইজটা ব্যস্তানুপাতিক ভাবে কিন্তু হচ্ছে, ব্যস্তানুপাতিক একটা সম্পর্ক। যত দূরে যাচ্ছে আমার সাইজটা কমতে থাকছে, তাই না? এরপর দেখো এখানে বলছে ডিস্টেন্স এবং অ্যাঙ্গেল আর নট প্রিজার্ভড। আমার এই পার্সপেক্টিভ প্রজেকশনে আমার ডিস্টেন্সটা এবং অ্যাঙ্গেলটা আসলে একদম অরিজিনাল অবজেক্টে যেটা থাকছে, বাট ডিস্টেন্স এবং অ্যাঙ্গেলটা আসলে আমার তোমার সেম থাকে না, এটা হচ্ছে প্রিজার্ভ থাকে না। এবং এখানে প্যারালাল লাইন গুলো আমাদের প্যারালাল থাকে না, যেমন এই লাইনটা আমার প্যারালাল হওয়ার কথা, এখান থেকে যে দুটো লাইন আসে। পার্সপেক্টিভ প্রজেকশন বা রেল লাইনের ক্ষেত্রে রেল লাইন তো সোজা চলে গেছে, দুইটা লাইন তো প্যারালাল, সামনের দিকে লাইন গুলো যাইতে যাইতে কিন্তু প্যারালাল থাকছে না, সেগুলোই একটা বিন্দুতে যে যখন আমরা দেখি মনে হয় একটা জায়গায় কি এক মিলিত হয়ে গেছে। তো আমাদের লাইন গুলো আসলে প্যারালাল থাকে না। আচ্ছা, এখন দেখো পার্সপেক্টিভ প্রজেকশনের তিনটা টাইপ আছে, এগুলো কোনো ডিটেলস আমরা দেখবো না। 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 3 পয়েন্ট। তো 1 পয়েন্টটা খুবই সিম্পল ড্র করা, 2 পয়েন্টটা 1 পয়েন্টের থেকে আর একটু ডেপথ বিষয়ে একটু ধারণা দেয়, আর 3 পয়েন্টটা আরো ডেপথ রিলেটেড আরো বেশি মানে ক্লিয়ার ধারণা দেয়, এবং এটা হচ্ছে ড্র করা একটু ডিফিকাল্ট। ঠিক আছে, এইগুলো এটা এই যে দেখো এটা পার্সপেক্টিভ প্রজেকশনের একটা তোমার এক্সাম্পলটা দেখাচ্ছে। আচ্ছা, এরপরে আসতেছে কি আমাদের হচ্ছে প্যারালাল প্রজেকশন, তাই না? তো প্যারালাল প্রজেকশনের নাম শুনেই তো আমরা বুঝতেছি যে প্যারালাল। হ্যাঁ, তো দেখো if the center of the projection is located at a infinity and all the lines are parallel, তখন আমরা কি বলবো ওটা হচ্ছে প্যারালাল প্রজেকশন। মানে আমার এই যে অবজেক্ট থেকে যে লাইনগুলো আমার আসছে, প্রজেকশন লাইনগুলো, এইগুলো আসলে প্যারালালি থাকবে, এইগুলো পার্সপেক্টিভের মতন একটা বিন্দুতে যে মিলিত হবে না, প্যারালাল থাকবে, প্যারালাল। ঠিক আছে, এবং এরটা কোনো যে ফ্লাইট পয়েন্টে যে সীমিত হচ্ছে না, মানে পয়েন্ট আমাদের মানে ভ্যানিশিং পয়েন্ট আসলে বলা যায় যে ইনফিনিটি থাকবে। ঠিক আছে, এবং লাইনগুলো সবসময় প্যারালালি থাকবে। দেখো যে এখানে এটা আমার প্রজেকশন প্লেন এবং এটা আমার অবজেক্ট P1 P2। তো দেখো দুইটা থেকে আমার যে লাইন গেছে, লাইনগুলো আমার প্যারালালি আছে। ঠিক আছে, এই প্যারালাল প্রজেকশনের আমার হচ্ছে আবার দুইটা টাইপস আছে, একটা হচ্ছে কি অর্থোগ্রাফিক প্রজেকশন আর একটা হচ্ছে অবলিকুইট প্রজেকশন। এখন অর্থোগ্রাফিক প্রজেকশনে কি বলছে, if the direction of the projection is perpendicular to the projection plane, দেন এটাকে আমরা বলছি হচ্ছে অর্থোগ্রাফিক প্রজেকশন। মানে আমার যদি ওই প্রজেকশনের ডিরেকশন গুলো তোমার প্রজেকশন প্লেনের সাথে যদি লম্বভাবে থাকে, লম্বভাবে, তখন আমরা বলতে পারি এটা হচ্ছে কি অর্থোগ্রাফিক প্রজেকশন। সাপোজ এই অবজেক্টটা দেখো, এই অবজেক্ট এটাকে আমরা ধরে নিতে পারি এটা একটা ডাস্টার। ঠিক আছে, তো এই অবজেক্টের তো আমার 6টা তল আছে, তাই না? এই যে টপ ফেস, বটম ফেস, এই দুই সাইডে দুইটা ফেস, একটা হচ্ছে ফ্রন্ট আর একটা হচ্ছে রিয়ার ফেস। এই যে 6 সাইডে যে 6টা ফেস আছে, এবং প্রত্যেকটার পার্সপেক্টিভে যদি আমি একটা করে প্রজেকশন প্লেন কল্পনা করি, তাহলে ওই সাইডটা তার সাথে কি লম্বভাবে আছে না? প্রজেকশন লাইনগুলো দেখো, ওই ওই প্রজেকশন প্লেনের সঙ্গে ওই সাইডের প্রজেকশন লাইনগুলো প্যারালালি আসতেছে এবং লাইনগুলো একদম লম্বভাবে আছে। তো এই যে এই ধরনের আমি যদি 6টা সাইডের সাথে তার ইয়ার হিসেবে আমি কল্পনা করি, তাহলে এই যে যে আমার ভিউটা আমরা পাচ্ছি, এটা হচ্ছে অর্থোগ্রাফিক প্রজেকশন। ঠিক আছে, যে আমার প্রজেকশন লাইনগুলো পারপেন্ডিকুলার বা আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তখন আমরা বলতেছি এটা হচ্ছে অর্থোগ্রাফিক প্রজেকশন। আর অবলিকুইট প্রজেকশনের মধ্যে কি, যে লাইন গুলো যদি আমার মনে করো যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে না থাকে বা লম্ব ভাবে না থাকে, তখন হচ্ছে আমরা বলতেছি ওটা হচ্ছে অবলিকুইট প্রজেকশন, যে লম্ব ভাবে নেই, প্রত্যেকটারই এক একটা করে মানে কোনো না কোনো একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, তখন হচ্ছে আমরা ওটাকে বলছি হচ্ছে অবলিকুইট প্রজেকশন। তো এই অবলিকুইট প্রজেকশনের মধ্যে হচ্ছে আবার দুই ধরনের, একটা হচ্ছে ক্যাভালিয়ার আর একটা হচ্ছে ক্যাবিনেট। দেখো আমি হচ্ছে হয়তো একবারে বলে যাচ্ছি, তোমাদের কাছে জিনিসটা একটু মানে মনে হচ্ছে যে মানে একসাথে সব পড়া তো একটু মাথার মধ্যে একটু হতে পারে, বাট এগুলো কিন্তু খুব সহজ, বা এগুলো নিয়ে এত বেশি মানে হওয়ার কিছু নাই। কনসেপ্ট আমরা একটু রাখবো, তোমরা নিজেরা যখন আবার একটু স্টাডি করবা, জিনিসগুলো আরো তোমাদের কাছে দেখবা যে ক্লিয়ার এবং সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো ক্যাভালিয়ার প্রজেকশন যেটা হচ্ছে কি,
অবলিক প্রজেকশনের দুইটা ধরন, যে যদি অবলিক প্রজেকশনটা কি ছিল, প্রজেকশন লাইনগুলো যদি আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল না হয়, তখন হচ্ছে আমরা বলবো এটা হচ্ছে অবলিক প্রজেকশন। তার মধ্যে প্রথম টাইপসটা কি, একটা হচ্ছে ক্যাভালিয়ার প্রজেকশন, যেটা হচ্ছে আমার প্রজেকশন প্লেনের সাথে আমার প্রজেকশন লাইনগুলো যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তখন আমরা এটা বলবো এটা হচ্ছে ক্যাভালিয়ার প্রজেকশন। যেমন ধরো আগের অবজেক্টটা আমি চিন্তা করি, এই যে যে আমার অবজেক্টটা ছিল বা একটা ডাস্টার। আচ্ছা, এটা মনে করো যে আমি একটা ডাস্টার তোমাদের সামনে ধরে আছি, ঠিক আছে, একটা ডাস্টার আমি ধরে আছি। এখন এই যে এই ডাস্টারকে যদি আমি তার 6টা তল হিসেবে যখন আমি প্রত্যেক সাইডের সাপেক্ষে আমি এক একটা করে তোমার প্রজেকশন কল্পনা করছি, তখন এটা বলতেছে সেই সাইডের পার্সপেক্টিভে কি লং ভাবে পড়তেছে, বা এটা হচ্ছে যে সাইড থেকে আমি দেখছি তখন হচ্ছে কি এটা হচ্ছে অর্থোগ্রাফিক হচ্ছে। বাট আমি এই সেম ডাস্টারটাই যদি মনে করো তোমাদের হোয়াইট বোর্ডের সামনে আমি হাতে নিয়ে দাঁড়ায় আছি, ঠিক আছে, হাতে নিয়ে আমি দাঁড়ায় আছি। এখন তোমরা যখন তোমাদের সাইড থেকে দেখতেছো, তার কি হয়তো সর্বোচ্চ 2টা বা 3টা ভিউ দেখা যাবে, তাই না? হয়তো ফ্রন্ট ভিউটা দেখা যাবে, সাইডের একটা পাশ দেখা যাবে, ফ্রন্টের একটা পাশ দেখা যাবে। বাট বাকি কিন্তু ওই অপর সাইডের যে পাশটা বা এই যে কর্নার অ্যাঙ্গেলে লেফট সাইডের যে পাশটা, এটা কিন্তু সব পাশ কিন্তু ক্লিয়ার দেখা যাবে না। তো তোমাদের অ্যাঙ্গেল থেকে যদি তোমরা 6 সাইডের যদি তোমরা প্রজেকশন লাইন ড্র করো, হ্যাঁ, তখন দেখবা ওই কর্নারের সাইড গুলো একটা অ্যাঙ্গেল করে প্রজেকশন লাইন গুলো ক্রিয়েট করছে। যেমন ধরো এটা হচ্ছে আমরা আমাদের সেই ডাস্টারটাকে আমরা কল্পনা করছি। তো ডাস্টারটাকে যদি আমরা কল্পনা করি, এই যে মনে করো যে এই পেছনের সাইডটা তার এই এখানে যদি আমি একটা প্রজেকশন প্লেন কল্পনা করি, এই পেছনের সাইড থেকে এখানে লম্ব ভাবেই হচ্ছে কি পেছনের সাইডের পার্সপেক্টিভে আমার লম্বভাবে প্রজেকশন লাইনগুলো যাবে। কিন্তু যখন আমি এই অ্যাঙ্গেল বরাবর এই যে এই লাইনটার জন্য আমি এই পেছনের লাইনে একটা প্রজেকশন লাইন আমি ড্র করব, তখন কিন্তু এটা কিন্তু লম্বভাবে পড়বে না, সে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে প্রজেকশনটা ক্রিয়েট হবে। তো এই যে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে, এই অ্যাঙ্গেলটা যদি আমাদের 45 ডিগ্রি হয়, তখন এটাকে আমরা বলছি ক্যাভালিয়ার প্রজেকশন। সাপোজ এখানেই মনে করো যে আমি একটা লাইন যদি ড্র করি, এখানে একটা লাইন ড্র করলাম, এই যে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা থাকে আমাদের 45 ডিগ্রি। অথবা এই যে এই অ্যাঙ্গেলটা, এখানে যদি আমি প্রজেকশন প্লেন ব্যাক সাইডের প্রজেকশন প্লেনের পার্সপেক্টিভে এই লাইনের প্রজেকশন যদি আমি ড্র করি, তখন এখানে যে অ্যাঙ্গেলটা থাকে ওটা আমাদের 45 ডিগ্রি হলে ওটাকে আমরা বলি ক্যাভালিয়ার প্রজেকশন। কিন্তু এখানে আরেকটা জিনিস, এই ক্যাভালিয়ার প্রজেকশনে দেখো এটা আমার রিয়েল অবজেক্ট, ঠিক আছে, রিয়েল অবজেক্টে যদি আমার এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমার প্রজেকশন লাইনগুলো আমি ড্র করি, তো এই যে যে আমার যে এই কোণ করে যে লাইনগুলো পড়তেছে, এইগুলো সাইজটা না এই রিয়েল অবজেক্টের সাইজের সেমই থাকে, মানে প্রজেকশন ড্র করার পরেও এই লাইনগুলো কোনো চেঞ্জ হয় না, লেন্থের কোনো চেঞ্জ হয় না, সেমই থাকে, ঠিক আছে। কিন্তু আরেকটা যে আমাদের টাইপস আছে যে ক্যাবিনেট প্রজেকশন, আগেরটা ছিল কত 45 ডিগ্রি, আর এখন যদি 63.4 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমাদের এটা যদি পড়ে, তখন আমরা কি এটাকে বলতেছি যে ক্যাবিনেট। তো ক্যাবিনেট প্রজেকশন ড্র করার পরে এই যে দেখো যে অ্যাঙ্গেলের এই যে এই লাইনগুলো, এটা ছিল আমাদের রিয়েল অবজেক্ট ড্র করার পরে এই লাইনগুলো প্রিজার্ভ থাকে, সেমই থাকে। কিন্তু ক্যাবিনেট প্রজেকশন ড্র করার পরে এই যে যে আমার অ্যাঙ্গেলের লাইনগুলো, এগুলো আমার রিয়েল অবজেক্টের থেকে অর্ধেক হয়ে যায়, সাইজটা আসলে সেম থাকে না, ঠিক আছে। আগের অবজেক্টটা মনে করো রিয়েল অবজেক্টটা ছিল দেখতে এরকম, বাট ক্যাবিনেট প্রজেকশন ড্র করার পরে আমার অবজেক্টটা দেখতে হয়ে যায় কি এরকম, এই যে এই লাইনগুলো দেখো হাফ হয়ে গেছে, অ্যাকচুয়াল প্রজেকশনের থেকে আমার ভিউইং প্রজেকশনটা তোমার ড্র করার পরে অ্যাকচুয়াল লেন্থের হাফ হয়ে যায়, ঠিক আছে। আর এই যে দেখো পার্সপেক্টিভ প্রজেকশনের এখানে হচ্ছে এই যে পার্সপেক্টিভ প্রজেকশনের জন্য আমার প্রত্যেকটা লাইনের জন্য কি লাইনগুলো প্যারালালি এসে পড়ে, হ্যাঁ। এবং পার্সপেক্টিভ প্রজেকশনে কি এদের বলছে প্যারালাল লাইনস রিমেইন প্যারালাল, এবং এখানে হচ্ছে আমার অ্যাঙ্গেল গুলো হচ্ছে কি এখানে আমার অ্যাঙ্গেলটা প্রিজার্ভ থাকে না, ঠিক আছে, অ্যাঙ্গেলটা প্রিজার্ভ থাকে না। আবার বলতেছে এটা হচ্ছে লেস রিয়েলিস্টিক, পার্সপেক্টিভ প্রজেকশনটা আমার মোর রিয়েলিস্টিক, বাট প্যারালাল প্রজেকশনটা আমার লেস রিয়েলিস্টিক। কিন্তু এটা হচ্ছে আমাদের যদি এক্সাক্ট কোনো মেজারমেন্ট বা আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর জন্য কোনো কিছু প্রয়োজন হয়, তখন হচ্ছে আমাদের এই প্রজেকশনটা বেটার কাজ করে, ঠিক আছে। দেখো গতবার আমাদের যে কোশ্চেনটা ছিল তোমরা একটু দেখো, সেখানে একটা আমাদের ছবি ড্র করে দিয়েছিল, একটা ইমেজ দিছিল, ছবি ড্র না,
একটা মনে করো রিয়েল লাইফের একটা ইমেজ দিয়ে দিচ্ছে, দিয়ে বলছি যে এখানে আসলে কোন প্রজেকশন দেখানো হয়েছে। হ্যাঁ, তো তোমার যদি মনে হয় যে পার্সপেক্টিভ প্রজেকশন, তাহলে তুমি যদি বলো যে হ্যাঁ পার্সপেক্টিভ প্রজেকশন, এবং লজিক দিতে হবে যে কেন। কার যদি মনে হয় যে না প্যারালাল প্রজেকশন, তাহলে কেন। কার যদি মনে হয় যে পুরো ইউনিভার্সিটিতে আমাদের দুইটা প্রজেকশনই আছে, কোন অবজেক্টের জন্য কোন প্রজেকশন, তাহলে ওইটা দিয়ে যুক্তিটা দেখাতে হবে যে কেন বা কি জন্য এই প্রজেকশনটা মনে হচ্ছে। ঠিক আছে, গতবার 3 মার্কের এরকম একটা কোশ্চেন আর কি ছিল, ছবি দিয়ে যে কোন টাইপস এর প্রজেকশন এখানে দেখানো হয়েছে, এটা তোমার জন্য মানে তোমার বিষয়ে কোনটা মনে হচ্ছে এটা আর কি এক্সপ্লেন করো। ঠিক আছে, বোঝা গেছে এটুকু। তো এই প্রজেকশনের চ্যাপ্টারে আমরা মনে করো এই কনসেপ্টটুকু একটু দিয়ে রাখবো, তোমরা নিজেদের মতন আরো একটু ভালো করে পড়ো বুঝে বুঝে। ঠিক আছে, তো এটাই আর কি থিওরিক্যাল কোশ্চেন আসে এখানে, আমাদের ম্যাথমেটিক্স এর কোনো কনসেপ্ট আর কি নাই এখানে। বুঝতে পারছি? আছো তোমরা নাকি নাই? আছি ম্যাম। আচ্ছা তাই না, আচ্ছা তাহলে তোমাদের থিওরির জন্য আমি একটু রোল কলটা নিয়ে নিই, এরপর ল্যাব পার্টটা আর কি শুরু করবো। ল্যাবের জন্য খুব অল্প সময় নিবো, জাস্ট তোমাদেরকে কোডটা বুঝিয়ে